অন্যদিকে ফের তৃণমূলের নিশানায় কমিশন, 4 ব্যর্থতা তুলে ধরে নির্বাচন কমিশনকে আক্রমণ তৃণমূলের। আরো একবার আপনাদেরকে জানাবো, ফের তৃণমূল কংগ্রেসের নিশানায় নির্বাচন কমিশন, 4 ব্যর্থতা তুলে ধরে নির্বাচন কমিশনকে আক্রমণ তৃণমূলের। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই 4 ব্যর্থতা মূলত কি কি উল্লেখিত করা হয়েছে? প্রথমত তৃণমূল অভিযোগ করেছে যে এসআইআর এর অনুশীলন বাংলাতে একটা অভূতপূর্ব বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে এবং তারা 4টে বিষয় উল্লেখিত করেছে। একটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়, একটা হচ্ছে যে সময়সীমার বিষয়, একটি জোর বিচার বিভাগের হস্তক্ষেপ এবং অপর একটি হচ্ছে যে জীবিত ভোটারদেরকে মৃত বলে দেখানোর বিষয়। সাম্প্রতিক সময় বিভিন্ন সভা সমিতি মিছিল বিভিন্ন জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা লাগাতার বলে আসছেন যে এসআইআর এর তারা বিরোধিতা করছেন না, কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বা যেভাবে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে সেই বিষয়টার তারা বিরোধী। এই প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে হচ্ছে যে একদম প্রায় 1,36,00,000 ব্যক্তিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় নিয়ে আসা এবং 250 জন যারা জুডিশিয়ারি যারা অফিসার রয়েছেন তাদেরকে যেভাবে প্রত্যেকদিন এখন মামলা নিষ্পত্তি করতে হবে, সময় কমে যাওয়ার যে বিষয়, এছাড়া হচ্ছে যে জীবিত ভোটারদেরকে মৃত বলে দেখিয়ে দেওয়ার প্রসঙ্গ, এই নিয়ে কার্যত কটাক্ষ করে সাজানো হয়েছে এবং সেটিকেই কার্যত প্রচারের আলোয় নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। আর এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কমিশনকে তোপ দাগেন। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूँ। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। जियो और जीने दो। Under the incompetent Chief Election Commissioner Gyanesh Kumar, the Election Commission's Special Intensive Revision has spiraled Bengal into chaos. And the incompetence has... ঠিক এভাবেই নির্বাচন কমিশনকে নিশানা করে তোপ দাগে তৃণমূল। আর পাল্টা বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো আপনাদের। কিসের কমিশনের ব্যর্থতা বা সার্থকতা? যতক্ষণ না ভোট হচ্ছে, যতক্ষণ না একটি নির্বাচকদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমরা যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ সার্থকতা ব্যর্থতা এইসব নিয়ে আমরা কোনো কথাই বলবো না। কিন্তু একথা ঠিক, তৃণমূল কংগ্রেস এরা অন্তত একটা জিনিস পশ্চিমবঙ্গের কাছে, বাঙালির কাছে প্রমাণ করে দিতে সার্থকতা পেয়েছে যে তারা পশ্চিমবঙ্গের বিরোধিতা করবে, গণতন্ত্রের বিরোধিতা করবে, সাংবিধানিক সমস্ত যেসব স্ট্রাকচার আছে সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেবে। এটাই তৃণমূল। অন্যদিকে ভোটের আগে বিজেপির কৌশল বৈঠক, ভোট প্রচার এবং প্রার্থী বাছাই নিয়ে আলোচনা বলে খবর। ন্যাশনাল লাইব্রেরিতে বৈঠক এবং সেই বৈঠকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য। ভোট প্রচার ও প্রার্থী বাছাই নিয়ে আলোচনা, ঠিক ভোটের আগে বিজেপির কৌশল বৈঠক, ভোট প্রচার ও প্রার্থী বাছাই নিয়ে আলোচনা বলে খবর, যেখানে ন্যাশনাল লাইব্রেরিতে এই বৈঠক হয় এবং সেই বৈঠকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, এই বৈঠকে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত বৈঠক চলছে। মূলত দুটি বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনার সম্ভাবনা বা সূত্র মারফত জানা যাচ্ছে। প্রার্থী তালিকা দিল্লিতে পৌঁছানোর আগে সেই প্রার্থী তালিকা একেবারে চূড়ান্ত করা আজকের এই বৈঠক থেকে এটাই সম্ভাবনাময় কারণ আজকের বৈঠকে। তার পাশাপাশি প্রচার কৌশল কি হতে চলেছে, আগামী দিনে পরিবর্তন যাত্রা এবং পরিবর্তন যাত্রার পরবর্তী সময়টাকে বিজেপি কিভাবে এই শীর্ষস্থানীয় নেতৃত্বের কাছে তুলে ধরবে এবং তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে রাজ্যের মানুষের কাছে, সেই সমস্তটাই আজকের বৈঠক থেকে সিদ্ধান্ত হতে চলেছে বলে বৈঠক সূত্রে খবর। তার পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য যে আমরা জানি 3 ধাপে
বিজেপির যে প্রার্থী তালিকা, খসড়া তালিকা যেটা দিল্লি পর্যন্ত পৌঁছায়, সেই প্রার্থী তালিকা, খসড়া তালিকা ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে এবং সেই 3 ধাপের খসড়া প্রার্থী তালিকা আজকের এই বৈঠক থেকে গ্রিন সিগন্যাল আসতে পারে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের তরফ থেকে, যেটা দিল্লি পর্যন্ত পৌঁছাবে বলে সূত্র মারফত খবর। আজকের বৈঠক মূলত সেটা নিয়ে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। গোটা বিষয়টিকে কেন্দ্র করে এখনো বৈঠক চলছে। বৈঠকে এখনো রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, যারা এ রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক কিংবা কেন্দ্রীয় বিজেপির রাজ্যের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন, তারা প্রত্যেকেই এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন। বৈঠক এখনো পর্যন্ত চলছে। যারাই বাছাই করে প্রার্থী তালিকার খসড়া আজকে প্রস্তুত করা হচ্ছে, যেটা দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে এবং সেই নিয়েই আজকের বৈঠকের যাবতীয় আলোচনা চলছে। অনুপ্রবেশ ঠেকাতে হাই পাওয়ার্ড কমিটি, জনবিন্যাস পরিবর্তন খতিয়ে দেখতে এই কমিটি, হাই পাওয়ার্ড কমিটি তৈরির ঘোষণা অমিত শাহের। সীমান্ত এলাকার জনবিন্যাস খতিয়ে দেখে রিপোর্ট, কেন্দ্র সরকারকে রিপোর্ট দেবে উচ্চ পর্যায়ের কমিটি। জনবিন্যাস পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলা বলে শাহিত। उच्च स्तर पर जनसांख्यिकी परिवर्तन की उच्च स्तरीय समिति का घोषणा किया जाएगा और वो समिति न केवल सीमांत क्षेत्र, पूरे देश के जनसांख्यिकी के परिवर्तनों को बहुत डिटेल बारीकी से अभ्यास करेगी और भारत सरकार को इस जनसांख्यिकी परिवर्तन को कुदरती बनाने के उपाय सुझाएगी। और सबसे ज्यादा प्रभावित जो क्षेत्र है जनसांख्यिकी परिवर्तन से, बंगाल, बिहार और झारखंड का क्षेत्र है। অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলবেন, যতবার বলবেন, এই প্রত্যেকটি বক্তব্য কিন্তু তার আত্মঘাতী গোল হিসেবে চিহ্নিত হবে। যেহেতু এই সীমারেখাটা রাজ্য পুলিশ বা জেলা পুলিশ বা স্থানীয় থানার আন্ডারে পড়ে না, ফলে আমরা রাজ্যে এলে ওটা রুখবো এই কথাটার কোনো মাথামুন্ডু হয় না, কারণ ওটা তো আপনার রোখার কথা আপনি ফেল করছেন, আপনার ব্যর্থতা। ত্রিপুরায় তো বিজেপি ক্ষমতায় আছে, তাহলে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লো কি করে? সেখানে তো কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। অর্থাৎ বাংলা সম্পর্কে আবার মিথ্যাভিত্তিক বিভ্রান্তি ছড়াচ্ছেন অমিত শাহ। শাহের মুখে ফের বাংলা দখল, বাংলা দখলের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ক্ষমতায় এসেই অনুপ্রবেশে কড়া পদক্ষেপ, অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি। बंगाल में भी चुनाव है, मुझे पूरा भरोसा है कि इस बार भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है। भारतीय जनता पार्टी की सरकार का पहला एजेंडा रहने वाला है कि सीमा पर बाढ़ का काम समाप्त करना और एक एक घुसपैठिए को चुन चुन कर देश के बाहर भेजना। আচ্ছা, অমিত শাহ যে বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবেন, এই ফাটা রেকর্ডটা উনি আর কতদিন বাজাবে? কতদিন বাংলায় আসবো? 2021 সালে বললো আবকি বার 200 পার, 77 আটকে গিয়ে এখন 60, 23-এ বললো জেলা পরিষদ সব নিয়ে নেবো, একটাও জিততে পারেনি। 24-এ ডেলি প্যাসেঞ্জারি করে বলেছেন বাংলা থেকে নাকি ওনাদের সাংসদ বাড়বে, কমে গেছে। পুরোদস্তুর ব্যর্থ জ্যোতিষী মানুষ তাদের কেন প্রত্যাখ্যান করছে, বাংলার প্রতি বঞ্চনা, বৈষম্য, অপমান, সেগুলো তারা তো সংশোধন করেন না, খতিয়ে দেখেন না, ফলে আবার হারবেন। বাঁকুড়ায় তৃণমূল বিজেপির স্লোগান যুদ্ধ, দিলীপ ঘোষকে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির। বাঁকুড়ার কতুলপুরে দিলীপের মিছিলে উত্তেজনা, মিছিল কতুলপুর বাজারে চৌরাস্তা মোড়ে পৌঁছতেই তুমুল স্লোগান যুদ্ধ। আমাকে দেখলে সবাই উৎসাহিত হয়। টিএমসির লোকেরা কি বলবে? জয় বাংলাই বলবে, আমরা জয় শ্রীরাম বলছি। জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা। আমি কোনো ধর্মকে হাত করে বলি নাই। হ্যাঁ, এনে বা আমি ওসব ভয় করি না। আমি একটা পশ্চিমবাংলার নাগরিক হয়ে আমি এসব ভয় করি।